নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভালো তুমি বাসবেই গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ দেখি বউয়ের চোখ খোলা। এমা, বউয়ের চোখ খোলা তো! মনে মনে যে ভয়টা পেলাম সেটাই হলো। হায় আল্লাহ, এবার এখন আমাকে কে বাঁচাবে? আমাকে ভাববার অবকাশ বা আমাকে বলার সুযোগ না দিয়ে হঠাৎ নোপা আমার হাত ধরে ফেলে। আমি তো পুরোই বেকুব হয়ে গেছি। এদিকে ভয়ে আমার ভেতরটা টিপটিপ করছে। নোবা রাগে গজগজ করতে করতে বলে, এই বেটা, তোকে না করেছি আমার গায়ে হাত না দিতে, তাও তুই আমার কাছে এসেছিস? আমি আমতা আমতা করে বললাম, না 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 মানে। নোবা বলে, কিসের না মানে? আমি বললাম, আসলে আমি আসতে চাইনি। নোবা বলে, তাহলে আসছিস কেন? এখন কি বলবো? কিছু একটা না বললে ধরা পড়ে যাব। আমি বললাম, আসলে আমি ঘুমের মধ্যে এসেছি। নোবা চেঁচিয়ে বলে, কি? আমি বললাম, হ্যাঁ, আমি তো ঘুমিয়েছিলাম, উঠে দেখি তুমি আমার হাত ধরে আছো। নোবা বলে, ওই বেটা, পাগল পাইছো আমাকে? আমি বললাম, না না, পাগল কেন হতে যাব? নোবা বলে, তুই যে নিজের ইচ্ছায় আমার কাছে এসেছিস এটা আমি বুঝবো না ভেবেছিস? আমি বললাম, আরে বললাম তো আমি ঘুমের মধ্যে এসেছি। নোবা বলে, ঘুমে এসেছো তাই না? আমি বললাম, হুম। নোবা বলে, তাহলে এই নাও, ঘুমের মধ্যেই খাও। আমি বললাম, কি? কথাটা শেষ হতেই ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ল আমার মুখে। আমার মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো ও মা গো শব্দটা। নোবা বলে, আর যেন ঘুমেও আমার কাছে আসতে না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি চোরকে আরাম ব্যায়াম হয়ে বসে আছি মেঝেতে। গালে হাত বুলাতে বুলাতে মনে মনে বললাম, আল্লাহ গো, আমি তো মন্ত্র বলে নিলাম, তাও এমন হলো। আসলে এখানে দোয়াকে মন্ত্র বলার কারণ হলো আমি দোয়াকে বিকৃতি করতে চাই না, তাই মন্ত্র শব্দটা উচ্চারণ করছি। যাই হোক, মনে মনে আবার বললাম, ও মা গো, অল্পের জন্য বেঁচে গেলাম, তুমি আমাকে বাঁচিয়েছো আল্লাহ। একটা থাপ্পড় দিয়েই ছেড়ে দিয়েছে, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু আমার মনের বাসনা পূর্ণ হলো না। বউকে দর্শন করা একদম ঘুচে গিয়েছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। সাহস হলো না ওর পাশে গিয়ে ঘুমাতে। যে থাপ্পড় মেরেছে জানি না আবার কি করে বসে। তাই আর খাটে না শুয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। কিন্তু বউকে দর্শন করার ভূত মাথা থেকে নেমে গেছে। তবে হাল ছেড়ে দেয়নি। এখন নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। একদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো, বউ যদি প্রেম করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমিও এবার ওকে দেখিয়ে দেখিয়ে প্রেম করব। যেমন আমাকে দেখিয়ে দেখিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, ঠিক তেমনই। ওর সব দেখে যেমন আমার গা জ্বলে, কোনো না কোনো এক সময় আমার এসব দেখেও ওর গা জ্বলবে। তখন আমার কাছে না এসে যাবে কোথায়? কথাটা ভেবেই আমার মুখে একটা রহস্যজনক হাসি ফুটে উঠল। কিন্তু মুহূর্তের মধ্যেই আবার মুখের হাসি মলিন হয়ে গেল। সব কিছু তো ঠিকই আছে, প্ল্যানও করেছি জবরদস্ত, কিন্তু এখন মেয়ে পাই কোথায়? শার্টের বোতাম লাগাতে লাগাতে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম, সত্যিই এটা হওয়ার বিষয়, খুব জটিল সমস্যা। হঠাৎ করে একটা মেয়ে কোথায় পায়? চোখ বন্ধ করে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আমার মনে হয় পার্কে গেলে ভালো মেয়ে পাওয়া যাবে। এইসব কথা ভাবতে ভাবতে একসময় রেডি হয়ে অফিসে চলে গেলাম। কিন্তু অফিসে গিয়ে সারা দিন কাজে মন বসলো না। বিকেলের দিকে অফিস শেষ করে বাসায় না গিয়ে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে অনেক মেয়ে খোঁজাখুঁজি করলাম, কিন্তু প্রেম করার মতো এমন কোনো মেয়ে পেলাম না। মানে অনেক মেয়ে পেয়েছি, কিন্তু আমার পছন্দ হয় না। আরে বউকে জ্বালাতেই তো প্রেম করব, বউয়ের থেকে একটু সুন্দর হতে হবে তো। আমার বউয়ের মতো সুন্দর হতে হবে না, তার থেকে একটু কম হলেও চলবে। পার্কের ভেতর চলতে চলতে লেকের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর একটা মেয়ে একা বসে আছে। মেয়েটি সুন্দর হলেও তবে আমার বউয়ের ধারে কাছে না। তারপরেও চলবে, আমি তো একেই চাই। মেয়েটির কাছে যাওয়ার আগে ভালো করে নিজের মাথার চুলগুলো ঠিক করে শার্টের হাতে ফোল্ড করে খুব একটা ভাব নিয়ে কাছে গেলাম। মেয়েটাকে কি বলবো সেটাও মনে মনে সাজিয়ে নিলাম। মেয়েটার কাছে গিয়ে খুব ভাব নিয়ে বললাম, এই যে একটা কথা বলতে পারি? মেয়েটি ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখে লাজুক হাসি ফুটিয়ে বললাম,
একটা কথা না বলে পারছি না। তুমি না খুব সুন্দর। মেয়েটি বলে, তো? আমি বললাম, আসলে প্রথম সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। আমার মুখে ভালোবাসার কথা শুনে মেয়েটির চোখ ছানা বড়া হয়ে গেল। মেয়েটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি, সত্যি আমাকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ, সত্যি ভালোবাসি। মেয়েটি দাঁড়িয়ে বলে, আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। আমি বললাম, আচ্ছা। আমি বেঞ্চে বসে পড়লাম, আর মেয়েটি কোথায় যেন গেল। 5 মিনিট পরে দেখি মেয়েটি আসছে। তাকে দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। মুখে হাসি ফুটে ওঠার সাথে সাথে আবার মিলিয়েও গেল, কারণ তার সাথে 2জন ছেলে এই দিকেই আসছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না। বুঝতে পারলাম নিশ্চিত আমাকে মারতে আসছে। এখন কি করব? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি নিজেকে স্বাভাবিক করে বসে রইলাম। এখন যদি পালাতে চাই তাহলে হয়তো চোর বলে সবাইকে দিয়ে পিটাবে। এই ভেবে চুপচাপ বসে রইলাম। মেয়েটি ছেলেগুলোকে নিয়ে আমার কাছে এসেই আমার মতো ঢং করে বলতে শুরু করলো, তুমি না খুব সুন্দর। আমি তোমাকে দেখাতেই তোমাকে আমার পছন্দ হয়েছে। মেয়ে বলে, বুঝলাম তো। এখন আমি বললাম, আসলে হয়েছে কি, আমি না মানে কি করে বলি, আসলে আমার বউ আছে। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কথাটা বলেই বসা থেকে উঠে হাঁটা ধরলাম। পেছনের দিকে একবারও তাকাইনি। ওইদিকে পেছন থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। আমি কোনো মতে হন করে এক প্রকার দৌড়ে পার্ক থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় এসে বুকে 3বার ফু দিয়ে বললাম, হায় রে আল্লাহ, কোনো রকম বাইসে আজকে আসছি, আর জীবনে এই কাজ করব না। প্রেম করার ভূত মাথা থেকে নামলো। এবার বুঝতে পারলাম আসলে আমাকে কি করতে হবে। আমার বউকেই প্রেমে ফেলতে হবে, আবার এমন কিছু করতে হবে যাতে বউ প্রেমে পড়তে বাধ্য হয়। মনে মনে এসব ভেবে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি বউ আমার খুব সুন্দর করে সেজে বসে আছে। এমনিতেও খুব সুন্দর, তবে আজ সাজার কারণে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। আমি যেন চোখই সরাতে পারছি না। যতবার ওকে দেখি ততবার ওর মাঝে নিজেকে হারিয়ে ফেলি। আমি বললাম, কি গো, এত সুন্দর করে ভালোবাসি? আমি মনে মনে বলি, বুঝেছি রে, আমার ভাব নিয়ে আমাকে মার খাওয়ানোর মতলব। আমি বললাম, সরি, সেজে রয়েছ কেন? নোবা আমার দিকে এক নজর তাকিয়ে বলে, আজ আয়ান আসবে। আমি বললাম, আয়ান কি? নোবা বলে, আমার বয়ফ্রেন্ড। কথাটা শুনে আমার মনের আকাশে মেঘ জমতে শুরু করলো। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার কথাটা শুনে। কষ্টটা যেন গলার মাঝে এসে আটকে আছে। তারপরও নিজেকে স্বাভাবিক করে বললাম, ও আমার বাসায় আসবে কেন? নোবা বলে, বাসায় এখন একা তোর না, আমারও আছে। ওর কথা শুনে যেমন কষ্ট পাচ্ছি তেমন রাগও হয় আমার, কিন্তু ওকে কিছু বলতে পারি না, কারণ আমি যে ওকে বড্ড বেশি ভালোবাসি। আমি বললাম, বুঝলাম না তোমার কেমনে? নোবা বলে, এই একদম চুপ, আমাকে বিয়ে করেছিস সেটা মনে নেই? এখন এই বাড়িতে যতটুকু তোর অধিকার ততটুকু আমারও অধিকার আছে। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি খুব সুন্দর একটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমাকে কিছু না বলেই আমাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। আমি সেখানে দাঁড়িয়ে আহাম্মকের মতো ওদেরকে দেখছি। ছেলেটাকে দেখে আমারই হিংসা হচ্ছে। ছেলেটি ঘরে ঢুকেই নোবাকে জড়িয়ে ধরল। এটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে। এমন মনে হচ্ছে আমি শূন্যে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচে কোনো মাটি নেই। ধীরে ধীরে আমার ভেতরে থাকা হিংস্র পশুরা জেগে উঠেছে, কিন্তু আমি চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করে আমার ভেতরে থাকা পশুটাকে শান্ত করার চেষ্টা করছি। এদিকে ছেলেটি যখন নোবাকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ নোবা নিজেকে ছাড়িয়ে নেয়। ছেলেটি নোবার হাত ধরে বলে, নোবা, কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো তুমি? নোবা বলে, ভালো বাবু, কত মিস করছি তোমাকে, তুমি জানো? ছেলেটি বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি বাবু, কিন্তু বাবু তুমি ওকে ডিভোর্স কবে দেবে? আমি দরজা লাগিয়ে বললাম, বাহ, আমার সামনে আমার বউকে ডিভোর্সের কথা বলছো? ছেলেটি আমাকে বলে, ওই মিয়া চুপ। আমি মনে মনে বললাম, বাহ বাহ বাবা, চমৎকার, আমার বাসায় এসে আমাকেই গরম দেখাচ্ছ। আমি আর 1 মিনিটও ওখানে দাঁড়ালাম না, রুমে চলে আসলাম। আয়ান আসবে বলে নোবা আজ অনেক নাস্তা বানিয়েছে, সেগুলো এখন এক এক করে আয়ানের সামনে পরিবেশন করছে। বিয়ে হয়েছে পর্যন্ত কোনোদিনও 1 কাপ চা বানিয়ে খাওয়ায়নি আমাকে, তার জন্য আমি ওকে কখনোই কিছুই বলিনি। কিন্তু আজ আমাকে দেখি ওরা 2জন বসে নাস্তা করছে, আর আমি রুমে রুমে বসে আছি। হঠাৎ কি মনে হতে বাইরে উকি দিতে দেখি আয়ান নোবাকে কিস করতে যাচ্ছে।
এটা দেখার সাথে সাথে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি যেন আর রাগ কন্ট্রোল করতে পারছি না। এত রাগ সহজে ওঠে না আমার। আমার বউকে অন্য কেউ কিস করবে, এই দৃশ্য আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কখনোই না। আমার বাড়িতে এসে আমার বউকে কিস করা হচ্ছে। আবে হারামি, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। হঠাৎ আমার চোখে পড়ল টি টেবিলের ওপরে রাখা ফুলদানিটা। সেটাকে ডান হাতে শক্ত করে ধরে 1 পা 2 পা করে এগোচ্ছি। আজ হারামিটাকে মেরেই ফেলবো, এই নিয়ত করে আমি এগোচ্ছি। কিন্তু দরজার কাছে যেতেই দেখি নুবা আয়ানকে বলছে, আয়ান এগুলো এখন না। আয়ান বলে, তো কখন? নুবা বলে, দেখো আয়ান, আমার বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনও আমি আমার স্বামীকে ছুতে পর্যন্ত দিইনি, আর তুমি কিনা চাইছো আমি তোমাকে বিয়ের আগে কিস করি। আয়ান বলে, কেন? আমরা তো করতেই পারি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। নোবা বলে, ভালোবাসি বলেই তাই ছুতে দিচ্ছি, তা না হলে অন্যকে এমন করলে হাত ভেঙে দিতাম। নোবার কথা শুনে আয়ান রেগে বলে, নোবা বলে, তুমি প্রমাণ চেয়েছিলে যে বিয়ের পরেও আমি ঠিক আছে কিনা, এখন প্রমাণ পেয়েছ? আয়ান কণ্ঠস্বর নরম করে বলে, হ্যাঁ পেয়েছি। নোবা বলে, এখন যত দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি নাও। আয়ান বলে, আচ্ছা। এরপর আয়ান আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। আয়ানের প্রতি নোবার ভালোবাসা দেখে আমার খুব হিংসা হচ্ছে, সাথে কষ্টও হচ্ছে। আমার এমন মনে হতে লাগলো, ইস, যদি এমন করে কেউ আমাকে ভালোবাসতো। নানান কথা ভাবতে ভাবতে সেদিন পার করলাম। রাতে হালকা পাতলা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল উঠে অফিস চলে গেলাম। অফিসে গিয়েও নোবার কথা আমার মন থেকে যাচ্ছে না। সবসময় ওর চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওকে নিজের করে পাওয়ার জন্য প্রবাহিত হচ্ছে মনের মাঝে। ও যেন আমার প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে মিশে আছে। এর নাম যদি প্রেম হয়ে থাকে তাহলে আমি নোবার প্রেমে পড়েছি। জীবনে প্রেম করিনি, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। এমন সময় হঠাৎ আমার এক বন্ধু ফোন দেয়। আমি ফোন রিসিভ করতে সে বলে, হ্যালো মোবাসির। আমি বললাম, হ্যাঁ বল, কেমন আছিস বন্ধু? বলে, এই তো ভালো আছি। আরে শোন না, আজকে একটু দেখা করতে পারবি? আমি বললাম, কখন বন্ধু? বলে, এই ধর বিকেলের দিকে। আমি বললাম, আচ্ছা। এই বলে ফোন কেটে দিয়ে কাজে মন দিলাম। বিকেলের দিকে বের হলাম বন্ধুর সাথে দেখা করতে হবে তাই। সেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে নিচে। আমি গাড়ির কাছে যেতেই সে দরজা খুলে দিল। আমি গাড়িতে উঠে চুপচাপ বসে আছি। সে গাড়ি চালাতে শুরু করলো। আমাকে চুপচাপ দেখে সে বলে, কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? ও, আপনাদেরকে তো বলাই হয়নি, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যার কাছে আমি মনের সুখ দুঃখের সব কথা শেয়ার করি। যাই হোক, আমি বললাম, দোস্ত, প্রেমে পড়ে গেছি। বন্ধু অবাক হয়ে বলে, কি সত্যি? আমি বললাম, বন্ধু বলে, শালা তোকে সারা জীবন বলে প্রেম করতে পারলাম না, আর এখন বলছিস প্রেমে পড়েছিস? আমি বললাম, বন্ধু বলে, তো এখন কি করতে হবে? আমি বললাম, মেয়েটাকে পটিয়ে দে না। বন্ধু বলে, ও এই ব্যাপার? আমি বললাম, বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা দে। আমি বললাম, নাম নোবা, ঠিকানা আমার বাসা। আমার বন্ধু অবাক হয়ে বলে, কি তোর বাসা মানে? আমি বললাম, আরে আমি আমার বউয়ের প্রেমে পড়েছি। বন্ধু বলে, ওই বেটা, মজা লস আমার সাথে? আমি বললাম, ভাই সত্যি বলছি। বন্ধু বলে, ভাই বউয়ের প্রেমে সবাই পড়ে। আমি বললাম, তাই বন্ধু? বন্ধু বলে, আমি বললাম, কিন্তু আমার বউ আরেকজনকে ভালোবাসে। আমার মুখে এই কথা শুনে আমার বন্ধু তো অবাক হয়ে যায়। চোখগুলো গোল গোল করে আমার দিকে তাকিয়ে বলে, কি? আমি বললাম, বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি কিছু একটা করব। এদিকে আমরা ট্রাফিকে আটকে পড়েছি। এমন সময় গাড়ির দরজার কাছে এসে একটা ফকির দাঁড়ায়। দেখতে স্বাভাবিক, আমাদের বয়সেরই। আমার বন্ধু গাড়ির কাছে নামাতেই ফকির বলে, ভাই 3 দিন ধরে কিছু খায় না, 100 টাকা দেন, কিছু খাবো। ছেলেটাকে দেখে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, আরে দিতে আসি। বেচারার মুখ শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে কিচ্ছু খায়নি। আমার বন্ধু বলে, আরে মোবাসির, আমি দিচ্ছি, তোকে দিতে হবে না। আচ্ছা ভাই, কয় টাকা লাগবে? ফকিরি বলে, 100 টাকা দিলেই হবে বন্ধু। বলে, দাঁড়াও আমি দিচ্ছি। এই বলে পকেট থেকে হাত দিয়ে 500 টাকার একটা নোট বের করে টাকাটা হাতে দিয়ে বন্ধু বলে, ওরে বাবা, আমার কাছে তো 500 টাকার নোট। বেকুব বলে, দেন ভাই, আমি ভাঙতে দিচ্ছি। এই বলে যখনই ফকির টাকা বের করলো তখনই আমার বন্ধু বলে, ওই বেটা, তুই 3 দিন ধরে নাকি কিছু খাস না? তো যা, এগুলো দিয়ে এখন খা, বাটপাটি করতে জায়গা পাস না নাকি? এই ড্রাইভার চলো। এইসব দেখে আমি হাসতে হাসতে শেষ, আর ওই ফকির হা করে তাকিয়ে আছে।
তারপর আমাদের গাড়িটা একটা কফি শপের সামনে এসে দাঁড়ালো। বন্ধু বলে, দোস্ত চল কফি খাবো। আমি বললাম আচ্ছা চলো। আমরা কফি শপে গিয়ে বসলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল আমাদের থেকে 2 টেবিলের পরের একটা টেবিলে। আমি দেখি আয়ানও বসে আছে এই কফি শপে। প্রথমে দেখে তো আমি আশ্চর্য হয়ে যাই। এই তো দেখছি মেঘ না চাইতেই জল। আমি বললাম, দোস্ত দেখ, আমার বউ এই ছেলেটাকে ভালোবাসে। আমি যেদিকে দেখলাম সেদিকে আমার বন্ধু তাকিয়ে বলে, আচ্ছা চল তো দেখি। তারপর আমরা গিয়ে আয়ানের সামনে বসি। আমার বন্ধু আয়ানকে বলে, কী রে, অন্যের বউ দেখলে সহ্য হয় না? আয়ান বলে, ওই মিয়া, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, আপনাদের সমস্যা কি? বন্ধু বলে, সমস্যা হলো ও আমার বন্ধুর বউ। আর আমাকে চিনিস, আমি এখানকার চেয়ারম্যানের ছেলে। যদি আর কখনো ওই মেয়ের সাথে কথা বলতে দেখি না। আয়ন বলে, তাহলে কি করবেন শুনি? বন্ধু বলে, কি করবো মানে? মারবো ব্রেনে, গিয়ে পড়বি ট্রেনে। আমি মনে মনে বলি, কি আজব কথা বলছো। সত্যি বলতে আমার মাথায় কিছুই ঢুকছে না। এবার আমি বলেই ফেললাম, কিন্তু দোস্ত, ড্রেনে মারলে ড্রেনে কিভাবে পড়বে? বন্ধু একটু রেগে গিয়ে বলে, ওই তুই চুপ করবি? আমি বললাম, আচ্ছা বন্ধু। বন্ধু আয়ানকে বলে, আর তোকে যা বলছি তা যেন মাথায় থাকে। আয়ানের মুখ দেখে মনে হচ্ছে আয়ান একটু ভয় পেয়েছে। মনে হয় আমি আমার বন্ধু আরও বেশ কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি বউ আমার রান্না করছে। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠল? সরি এখন তো 3 না, সূর্য কিভাবে উঠবে? এখন তো রাত। আজ চাঁদটা কোন দিকে উঠেছে? কোন খুশিতে আজ রান্না করছে? মনে মনে কথাগুলো বললেও সত্যি বলতে আমি খুব অবাক হয়েছি। যে মেয়ে আমাকে 1 কাপ চা বানিয়ে খাওয়ায় না, সে আজ আমার জন্য রান্না করছে। অবশ্য আমার জন্য নাও হতে পারে, হয়তো বা শুধু নিজের জন্য রান্না করছে। দোটানা মন নিয়ে রুমে চলে গেলাম। আমি রুমে আসার সাথে সাথে নোবার ফোনে একটা মেসেজ আসে। যেহেতু নোবা রান্না করে, তাই সেই মেসেজের রিংটোন শুনতে পাইনি। আর আমার জন্য সুবিধা হলো ফোনটা দেখার। আমি আর দেরি না করে তৎক্ষণাৎ ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম মেসেজে কি লেখা আছে। তাতে লেখা ছিল, নোবা, আমরা পালিয়ে যাব। মোবাসির আমাকে ধমকানো শুরু করেছে, কাল সকাল 10টায় চলে এসো তুমি। মেসেজটা পড়ে আমার যেন এবার রক্ত মাথায় উঠে গেল। অনেকবার বেড়েছে ছেলেটা। এইসব ভেবে আমি আবার বাইরের দিকে যাচ্ছিলাম। নুবা আমাকে আবার বাইরের দিকে যেতে দেখে বলে, এই এত রাতে আবার কই যান? আমি বললাম, কাজ আছে। নুবা বলে, আমি কিন্তু দরজা খুলতে পারবো না। আমি ওর দিকে এক নজর তাকিয়ে বললাম, আচ্ছা। এই বলে আমি হনন করে বেরিয়ে গেলাম। প্রায় অনেকক্ষণ পর আমি বাইরে থেকে কাজ ছেড়ে বাসায় চলে এসে দেখি বউ ঘুমাচ্ছে। ওর চেহারাটা কতটা নিষ্পাপ লাগছে। ধীরে ধীরে ওর সামনে এগিয়ে গেলাম। মুগ্ধ নয়নে ওর মায়াবী মুখটা দেখে যাচ্ছি। হাঁটু কেড়ে ওর সামনে মেঝেতে বসে পড়লাম। এত কাছ থেকে এই প্রথম আমি ওকে দেখলাম। একই রুমে থাকা সত্ত্বেও ভালো করে দেখার সুযোগ পাইনি। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখের কোণে জল চলে এলো। একটা পুরুষ তখনই কান্না করে যখন সে মন প্রাণ উজাড় করে কাউকে ভালোবাসে। সেই নারীর জন্য কান্না করে যে নারী তার নেশায় পরিণত হয়েছে। পুরুষ মানুষ এমনই, প্রথম যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে আবার দ্বিতীয়বার কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তখন সে তাকে যে কোনো প্রকারে যে কোনো মূল্যে নিজের করে পেতে চায়। তাকে হারানোর বয়স সবসময় তাকে কুড়ে কুড়ে খায়। আমার অবস্থাও ঠিক তেমনই হয়েছে এখন। আমিও যে ওকে বড্ড ভালোবাসি। কেন ও বোঝে না আমার ভালোবাসা? ওর কি একটুও মায়া হয় না আমার জন্য? এত নিষ্ঠুর কেন ও? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলছি ওর সামনে বসে। নোবা তখন গভীর ঘুমে মগ্ন। আমি ওর মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে নিই। তারপর আমি সোফায় এসে শুয়ে ভাবছি, যদি নোবা আজ আমাকে ভালোবাসতো, তাহলে আমার থেকে সুখী এই পৃথিবীতে কেউ হতো না। আমার সব ভালোবাসা দিয়ে ওকে মরিয়ে রাখতাম। এত ভালোবাসা দিতাম যে ও কখনো কল্পনাই করেনি। আমি কি কখনোই ওকে নিজের করে পাবো না? নিশ্চয়ই পাবো। আল্লাহর ওপর আমার ভরসা আছে। আল্লাহ তার বান্দার মনের বাসনা কোনো না কোনো এক সময় পূরণ করে, হয়তো তাড়াতাড়ি, নয়তো বা দেরিতে। নোবার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না। হঠাৎ আমার চোখ খুলে যায় খারাপ একটা স্বপ্ন দেখে। আমি ধরপড়িয়ে উঠে বসি, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। ভয়ে আমার গলা শুকিয়ে এসেছে। ঘরে ফ্যান চলা সত্ত্বেও আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। হঠাৎ আমি এই স্বপ্ন কেন দেখলাম? প্রথমে আমার চোখ গেল ঘড়ির দিকে। ঘড়ির দিকে তাকিয়ে আমি আরও ঘাবড়ে যাই। ঘড়িতে এখন ভোর 6টা বাজে। আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়।
আমি যা দেখেছি তা যদি সত্যি হয়ে যায় তাহলে তো আমি শেষ। আসলে আমি স্বপ্নে দেখেছি নোবা মারা গেছে, তাও আর খুব বিশ্রীভাবে। যা দেখেছি আমি আমার মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না। চোখে মুখের ঘাম মুছে খাটের দিকে তাকাতেই আমার মাথায় হাত। নোবা বিছানায় নেই, কিন্তু এত ভোরবেলায় উঠে কোথায় গেল? হয়তো ওয়াশরুমে গিয়ে থাকবে, এই ভেবে চুপচাপ বসে আছি। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল, কিন্তু নোবা আসার নাম গন্ধ নেই। এত ভোর ভোর মেয়েটা কোথায় গেল? এবার আমার চিন্তা হতে লাগলো। আমি আর বসে থাকতে পারলাম না। উঠে গিয়ে সারা বাড়ি খুঁজতে থাকি, কিন্তু কোথাও তাকে পাই না। খুঁজে না পেয়ে সোজা বাসা থেকে বেরিয়ে যাই আমার আড্ডাখানায়, যেখানে কাল রাতে আয়ানকে নিয়ে গিয়ে বেঁধে রেখেছি। আসলে কাল রাতে মেসেজটা দেখার পর আমার মাথা ঠিক ছিল না। আমি বেঁচে থাকতে আমার বুকে অন্য কেউ ভাগিয়ে নিয়ে যাবে, এটা আমি কখনোই হতে দিতে পারি না। তাই আমি কাল রাতে কাজ আছে বলে বাসা থেকে বেরিয়ে যাই। তারপরে আয়ানকে ওর বাসা থেকে তুলে এনে আমার আড্ডাখানায় বেঁধে রাখি। যাই হোক, আমি সেখানে গিয়ে একটা রড হাতে নিয়ে এলো পাথারি আয়ানকে মারা শুরু করি। আসলে সত্যি বলতে আমার মাথা ঠিক ছিল না। আমি আয়ানকে মারতে মারতে বললাম, ওই বল আমার নোবা কই? আয়ান কান্না জড়িত গলায় বলে, আমি কিভাবে জানবো? আমি জানি না। আমি বললাম, কি বললি? জানি না? তুই ওকে পালিয়ে নিয়ে যেতে চেয়েছিলি, বল নোবা কই? আয়ান বলে, আমি সত্যি জানি না। আমাদের পালানোর কথা ছিল আজ 10টায়, কিন্তু তার আগেই তো আপনি আমাকে তুলে এনেছেন। সত্যিই তো, ছেলেটা তো সত্যি কথা বলছে। কাল রাতেই তো ওকে আমি তুলে এনেছি, কিন্তু ও যদি এখানে থাকে তাহলে নোবা কোথায় গেল? আমি এবার আয়নের কলার চেপে ধরে জিজ্ঞেস করলাম, সত্যি করে বল, ওকে কোথায় ওয়েট করতে বলেছিলি? আমার চোখ মুখ দেখে আয়ন খুব ভয় পেয়ে যায়। আয়ন কাঁপা কাঁপা গলায় যেখানে নোবাকে ওর জন্য অপেক্ষা করতে বলেছিল সেই ঠিকানা আমাকে বলে দেয়। আমি তৎক্ষণাৎ ওকে আবার বেঁধে বেরিয়ে গেলাম সেই ঠিকানা অনুযায়ী, কিন্তু সেখানে অলিগলিতে আতাপাতা করে ফেললাম, তবুও কোথাও নোবাকে পেলাম না। এবার আমার কলিজাটা ফেটে যাচ্ছে কষ্টে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে চোখের জলে। ওকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কি করি এখন আমি? কোথায় খুঁজবো ওকে? হঠাৎ একটি কথা মনে আসতেই আমার আত্মারাম কেঁপে উঠল। ভোরের স্বপ্ন যদি সত্যি হয় শুনেছি, তাহলে কি ওর কিছু? না না, এ কখনোই হতে পারে না। আমাকে ছেড়ে নোবা কোথাও যেতে পারে না। কেন যে কালকে রাতের মেসেজটা ডিলিট করে দিলাম না? যদি ডিলিট করে দিতাম তাহলে আর এত কিছু হতো না। নোবা জানতে পারতো না ওকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা। কথাগুলো ভাবছি আর পাগলের মতো রাস্তায় অলিতে গলিতে ওকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। মেয়েটা কোথায় উপে গেল? এমন মনে হচ্ছে যেন ভ্যানিশ হয়ে গেছে, যেন ওর কোনো অস্তিত্বই নেই। নোবাকে খুঁজতে খুঁজতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত ওকে পাইনি আমি। এবার বাধ্য হলাম পুলিশ কমপ্লেন করতে। সন্ধ্যা দেখে পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং ডায়েরি লিখে চলে আসলাম। রাত 12টা পর্যন্ত খুঁজে বাসায় চলে আসলাম, কিন্তু নোবাকে কোথাও পাইনি। ওর বাসায়ও খোঁজ করে দেখেছি, কিন্তু না, সেখানেও যায়নি। আসলে আমি গোপনে খোঁজ নিয়েছিলাম যাতে ওর মা কিছুতেই জানতে না পারে। অসুস্থ মানুষ যদি এসব শোনার পর আরও অসুস্থ হয়ে পড়ে, তাহলে দুই দিক আমি কিভাবে সামলাবো? তাই এখন আপাতত ওনাকে জানালাম না কিছুই। এদিকে বাসায় এসে আমার অস্থির অস্থির লাগছে। পুরো ঘর জুড়ে কেমন যেন শূন্যতা বিরাজ করছে। এতদিন যে মেয়েটি এই ঘর মাথায় করে রেখেছে, কারণে অকারণে আমার সাথে ঝগড়া করেছে, কিছু খেতে মন চাইলেই ছোট বাচ্চার মতো আমার কাছে বায়না করেছে, সেই মেয়েটি কিভাবে উদাও হয়ে গেল? আমার বুক শূন্য করে, এই ঘর শূন্য করে কোথায় লুকিয়ে আছো তুমি? তোমাকে ছাড়া যে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে। এতক্ষণ পর্যন্ত যে কান্নাটা দমন করে রেখেছি সেটা আর বাধা মানল না। বালির বুকে নিয়ে চিৎকার করে কেঁদে উঠলাম। কান্না করতে করতে বলতে লাগলাম, কেন নোবা, কেন কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না তোমাকে ছাড়া আমি একটি মুহূর্তও থাকতে পারি না? তুমি খুব ভালো করেই জানো আমাকে ভালোবাসার মতো কেউ নেই। তারপরও কেন আমাকে একটু ভালোবাসতে পারলে না? আমাকে ভালোবাসতে চাও না? তাহলে নাই বাসতে। আমি কখনো জোর করতাম না আমাকে ভালোবাসার জন্য। তুমি আমাকে শত কষ্ট দিলেও, শত অবহেলা করলেও আমার পাশে থাকতে, তাতেই আমি খুশি হতাম। অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মিষ্টি মুখখানা দেখতে পেতাম। এমনকি রাতে ঘুমানোর সময়ও তোমার ওই মায়াবী মুখটা দেখে ঘুমাতাম, তাতে আমার চলতো। এর থেকে বেশি কিছু চাইনি আমি। কিন্তু এখন তুমি কি করলে? কি করলে এটা? আমি যে পারছি না,
আর চলেই যখন যাবে আমাকে মেরে গেলে না কেন? কেন আমাকে জীবিত লাশ বানিয়ে চলে গেলে? কেন নোবা, কেন? বালিশ বুকে নিয়ে কতক্ষণ যে কান্না করেছি আমি নিজেও জানি না। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে। ঘুম ভাঙতেই মনে পড়ল নোবার কথা। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার নোবাকে খোঁজার জন্য। ওইদিকে পুলিশ অন্যান্য পুলিশ স্টেশনে ফোন করে জিজ্ঞেস করলো কোনো নিখোঁজ মেয়েকে পাওয়া গেছে কিনা। এমনকি তারা পুরো শহর জুড়ে খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও নোবা নেই। এভাবে 2 দিন হয়ে গেল নোবাকে খুঁজতে খুঁজতে, কিন্তু কোনো লাভ হয়নি। নোবাকে আর পাওয়া যাচ্ছে না। হঠাৎ রাতের দিকে পুলিশ আমার বাসায় এলো। প্রায় আধা ঘন্টা পর ওরা আমাকে যে জায়গায় নিয়ে এলো তা দেখে আমার হাত পা থরথর করে কাঁপছে। হার্টবিট দ্বিগুণভাবে ওঠানামা করছে। হাত পা ক্রমশ শীতল হয়ে আসছে। আমাকে এরা কোথায় নিয়ে এসেছে? এখানেই বা কেন নিয়ে এসেছে আমাকে? কী দেখাতে চায় ওরা আমাকে? প্রশ্নের পর প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। তারপর যা হলো। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।